নেপালের কাঠমান্ডু শহরে বাগমতীর উপকণ্ঠে পশুপতিনাথের মন্দির। মন্দিরের পেছনে প্রত্যেক দিন সন্ধ্যায় আয়োজন করা হয় সন্ধ্যা আরতির। স্থানীয় মানুষজন ছাড়াও টুরিস্টরাও ভিড় করে ঘণ্টাখানেকের এই সন্ধ্যা আরতি দেখার জন্য। বড় অদ্ভুত এই জায়গা। একদিকে ঈশ্বরের আরাধনা, অন্যদিকে স্বজনহারাদের কান্না। বাগমতীর ধারে সার দিয়ে সাজানো একের পর এক চিতা, যার প্রতিফলন বয়ে চলা বাগমতীর জলে। লাশ ঝুলতে থাকে যতক্ষণ না শরীরের এক একটা অংশ ভেঙে চুরমার হয়ে ছাই কিংবা ধোঁয়া হয়ে মিলিয়ে যায় ওই দূর আকাশে। এ শ্মশান খুবই পবিত্র আর জাগ্রত। দূর দূর থেকে মানুষ প্রত্যেক দিনই আসে শবদাহ করতে। এমনই মাহাত্ম্য যে এই শ্মশানের চিতার আগুন কোনো দিনই নেভে না। সকাল, বিকেল, রাত কিংবা দুপুর মৃতদেহ নিয়ে শবযাত্রীদের আনাগোনা। 16ই জুন কলকাতা থেকে কাঠমান্ডু পৌঁছানোর মধ্যে দিয়ে শুরু করেছিলাম আমাদের নেপাল সিরিজের প্রথম পর্ব। আজ 17ই জুন ঘুরে দেখব কাঠমান্ডু শহর, আর সেই সাথে যা কিছু রয়েছে বা আমি দেখেছি সেই সব কিছুর সঙ্গেই আপনাদের পরিচয় করাবো আমাদের নেপাল সিরিজের দ্বিতীয় পর্বে। গল্পের শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, না হলে পরে হয়তো ভুলে যাবেন, কারণ গল্প এতটাই আকর্ষণীয় কিংবা স্পর্শকাতর হতে চলেছে। 17ই জুন 2025, আর সময় এখন সকাল 8:35। আজকের আমাদের ভ্লগ শুরু হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের এই হোটেল থেকে, যে হোটেলে গতকাল এসে পৌঁছেছিলাম, নাইট স্টে করেছিলাম। ব্রেকফাস্ট করবো হোটেলে, তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। এখানে রয়েছে আজকে আমাদের বুফে ব্রেকফাস্ট। কি বুফে ব্রেকফাস্ট রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। বেকন, চিকেন সসেস, বয়েলড এগ, tomato, potato, broccoli, French toast, baked beans, and fried egg, chole and bhature. chole and bhature, Also tea coffee, yeah. 4 kinds of cereal, yogurt, 2 kinds of fruit. fruits, curds, sweet melon, watermelon, fruit juice, salad, Cheese and cheese, corn, two type breads, cakes, jam. করবো চটপট ব্রেকফাস্ট, তারপর গেট সেট গো। ব্রেকফাস্ট পর্ব শেষ, এবার প্রোগ্রাম শুরু। এবার প্রোগ্রাম শুরুর আগে একটু তাদের সাথে পরিচয় করে দিই যাদের হাত ধরে আমাদের এই প্রোগ্রাম হবে। 17ই জুন এবং 18ই জুন দুদিনের এই কাঠমান্ডু ভ্রমণে জীবনজি ছিল আমাদের গাইড। ববিতাজি কাঠমান্ডু থেকে যে তিব্বত যাওয়া এবং তিব্বত থেকে যে কাঠমান্ডু ফিরে আসা সব কিছু কিন্তু দায়িত্বে বা দেখভাল করছেন হচ্ছে ববিতাজি। ইনি হচ্ছেন অনিলজি, ইনি আমাদের আজকের কাঠমান্ডুর যে সাইট সিন হবে ডে 1-এর, তার হচ্ছে গাড়ির চালক। আর এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার, বাগমতী প্রদেশ 07 ফর স্করপিও। নেপালে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, সো আমরা শীতের পোশাক আর ভাবতে পারি না, প্লেন টি শার্ট পরেই কিন্তু বেরিয়ে এসেছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। 13 রাত 14 দিনের তিব্বত লাসা সহ এভারেস্ট বেস ক্যাম্প ট্রিপের প্রথম 4 দিন অর্থাৎ 16 জুন থেকে 19 জুন আমরা কাঠমান্ডুতে থাকব। তারই মধ্যে একদিকে যেমন আমাদের তিব্বতের ভিসা সংক্রান্ত ডকুমেন্টেশনের কাজগুলো হবে, অন্যদিকে আইটিনারি অনুযায়ী আমরা বিভিন্ন দিনে ঘুরে দেখব কাঠমান্ডু শহরের বিভিন্ন জায়গা। সেটাই বোঝাচ্ছিলেন আমাদের গাইড জীবনজি। And finally, we are going to visit Pashupatinath Temple, the holiest pilgrimage site of Hindus. আমাদের প্রথম গন্তব্য কাঠমান্ডু শহরের উত্তর পশ্চিমে ছোট্ট একটি টিলার ওপরে স্বয়ম্ভুনাথ। এই হচ্ছে স্বয়ম্ভুনাথ মন্দির যাওয়ার আগে এখানকার টিকিট কাউন্টার, যেখান থেকে নিতে হবে টিকিট। টিকিট প্রাইস হচ্ছে এখানে ভারতীয় এবং নেপালিদের জন্য হচ্ছে 50 টাকা, আদার্স যারা ফরেনার তাদের জন্য হচ্ছে 200 টাকা। নেপালের টাকা এই মন্দিরে এসে প্রথম পেলাম টিকিট কাটার পর। আর আমার গলায় একটা ঝুলি দেওয়া হচ্ছে পাস, মানে আমি যে মন্দিরে টিকিট কেটে এসেছি, মন্দিরে ঘুরছি, তার হচ্ছে পাস। বাট এখানে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, সো আপনারা একটু সাবধানে থাকবেন আমাদের ক্যামেরা এবং খাওয়া দাওয়ার জিনিস সঙ্গে থাকলে। এখান থেকে সিঁড়ি চড়াই শুরু হবে, 150টার কাছাকাছি সিঁড়ি রয়েছে। বেশ কিছুটা সিঁড়ি পার করে আমরা উপরে এসেছি। এখানে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি, আর চারপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানে নানা রকম নেপালের জিনিস বিক্রি হচ্ছে। এখানে যে সমস্ত নকশা ফুটিয়ে তোলা হয়েছে সব কিন্তু হচ্ছে হাতের কাজ, হাতুড়ি ছেনি দিয়ে আর কি পাথরের উপর খোদাই করে করে এগুলো সব তৈরি করা হচ্ছে। পৌঁছে গিয়েছি স্বয়ম্ভুনাথ মন্দিরের খুব কাছেই। The architecture is known as stupa style of architecture, STUPA. It is broader base and gradually tempering up. এই স্বয়ংভূ সম্পর্কে আমাদের গাইড সাহেব হিন্দি এবং ইংরেজি মিশিয়ে যা বললেন তার বাংলা করলে কিছুটা এইরকম দাঁড়ায়। স্বয়ংভূ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতিপ্রাপ্ত কাঠমান্ডুর প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি,
যেখানে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষই এই স্বয়ংভূ স্তূপের পুজো করেন। স্বয়ংভূ নিজেই সৃষ্টি হয়েছিল অনেক বছর আগে, যখন কাঠমান্ডু উপত্যকা ছিল বিরাট একটি জলাশয়। গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে এই স্থানে একটি পদ্মবীজ রোপণ করেন। পরবর্তী সময়ে সেই পদ্মফুল থেকেই এই স্বয়ংভূর উৎপত্তি এবং বিশাল জলাশয় থেকে জল নিষ্কাশিত হয়ে সৃষ্টি হয়েছিল কাঠমান্ডু উপত্যকার। আর এর যে গঠন, এখানে যে ধাতু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তামা। তামার ওপরে তারপরে গোল্ড প্লেটেড কাজ করা হয়েছে। আর এই পুরো আর্কিটেকচারটাকে বলা হচ্ছে বুদ্ধিস্ট স্তূপা। স্বয়ম্ভু যে মন্দির, সেখানে আসার পর কিন্তু আপনারা যেমন এই মন্দিরের যে ইতিহাস সেটা জানতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই মন্দির থেকে পুরো কাঠমান্ডু শহরের একটা 360 ডিগ্রি ভিউ আপনারা ক্যাপচার করতে পারবেন। মানে পুরো কাঠমান্ডু শহরটা যে পাহাড়ের কোলে, সেটা এখান থেকে ভীষণ ভীষণ স্পষ্ট, খুব সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন। আর জায়গাটা ভীষণ সুন্দর। কাঠমান্ডু উপত্যকা সেটা 4টে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে। এটা হচ্ছে নাগার্জুনা পাহাড়, শিবপুরী পাহাড়, তারপরে রয়েছে ফুলচকি পাহাড়, আর একটা হচ্ছে চন্দ্রগিরি পাহাড়। এই 4টে পাহাড়ের কোলেই কিন্তু, মানে 4টে পাহাড়ের উপত্যকায় এই কাঠমান্ডু শহর তৈরি হয়েছে। তো মন্দিরের আশেপাশে এরকম অনেক দোকান রয়েছে যেখানে এরকম পেন্টিং বিক্রি হচ্ছে। হট করে দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে এগুলো হয়তো কম্পিউটারাইজড, কিন্তু এগুলো কম্পিউটারাইজড নয়। এগুলোর বিশেষত্ব হচ্ছে এই সমস্ত কিন্তু হচ্ছে হাতে আঁকা, সব হাতে আঁকা, যেগুলোকে দেখে মনে হবে রিয়েল, পুরো রিয়েল একটা ফিল হবে। এই ধরনের কাপড়, তার উপরে এগুলো হাতে এঁকে তৈরি করা হয়। এই ছবিগুলো যদি আমরা নিয়ে গিয়ে বাঁধিয়ে রাখি না বাড়িতে, ভালো করে ফ্রেমিং করি, তাহলে 100 বছরও হয়তো এই ছবিগুলো নষ্ট হবে না। মানে এতে যে কালার ইউজ করা হয়েছে, মানে শিল্পীর শুধু তুলির টানটা দেখুন কত সুন্দর। যেমন যেমন ছবি তার উপরে দাম। যেমন এই যে সাদা কালো ছবিটা দেখছি, এর দাম হচ্ছে 3,500, মানে নেপালি কারেন্সি। ওটা হচ্ছে 4,500, 5,500, মানে যত সুন্দর নকশা, যত সুন্দর ডিজাইন, সেরকম হচ্ছে দাম। জাস্ট এই যে সামনে ছবিটা রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে, ওদিকে মাউন্ট এভারেস্ট। ইনি হচ্ছেন জীবনজি, এনারই এখানে দোকান রয়েছে এবং উনি নিজেই কিন্তু একজন শিল্পী, যিনি এগুলোকে আর কি তৈরি করেন। 17টা দোকান রয়েছে, যারা কিন্তু মানে যাদের পরিবারের সবাই কিন্তু এই ধরনের শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। কাঠমান্ডুর স্বয়ম্ভু মন্দির দেখে এবার আমাদের গন্তব্য হচ্ছে পাটন। আর কাঠমান্ডু যে শহরটা রয়েছে এটা কিন্তু 3টে জায়গা মিলিয়ে, কাঠমান্ডু, পাটন আর হচ্ছে ভক্তপুর, এই 3 মিলে হচ্ছে কাঠমান্ডু। আর কাঠমান্ডু শহরের ওপর দিয়ে কিন্তু 3টে মূল নদী বয়ে গিয়েছে, বাগমতী, বিষ্ণুমতী আর হচ্ছে মনোহরা। ছোট ছোট নদী, আর ছোট ছোট আরও অনেক নদী আছে, বাট এই বাগমতী, বিষ্ণুমতী আর মনোহরা, এই 3টে মেন নদী হচ্ছে এই কাঠমান্ডু শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে। কাঠমান্ডু শহরের বা নেপালের অন্যতম পবিত্র নদী এটা হচ্ছে বাগমতী। আমরা এখন রয়েছি বাগমতীর এই সাইডে, অর্থাৎ কাঠমান্ডুর দিকে। এই যে নদী আমরা পার করলাম, এই নদী পার করে আমরা পৌঁছে যাবো হচ্ছে আরেকটা শহর পাটানে। এখান থেকে শুরু হচ্ছে পাটান শহর। এই পাটান শহরের আরেকটা নাম হচ্ছে সিটি অফ ফাইন আর্ট বা ললিত নগরী। কেন? এই শহরটা হচ্ছে শিল্পকর্মের জন্য বিখ্যাত। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা শিল্পকর্মেরই কিছু নমুনা দেখব। সময় 11:42 ভারতীয় সময়। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে ললিতপুর বা পাটন যে মেট্রো সিটি রয়েছে, সেখানে যে দরবার স্কোয়ার রয়েছে সেখানে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে নেপালি টাকায় 250 টাকা। 2015 সালে নেপালে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যাতে প্রায় 9,000-এর কাছাকাছি মানুষ মারা গিয়েছিলেন, তাতে কিন্তু এই পাটন দরবার যে স্কোয়ার, এখানে যে সে মনুমেন্টস আছে বা মন্দির রয়েছে বা যা কিছু আর্কিটেকচার রয়েছে, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক বিল্ডিং কোলাপস হয়ে গেছিলো। পরবর্তীকালে এগুলোকে আর কি পুনর্নির্মাণ করা হয় বা করা হচ্ছে, যার কনস্ট্রাকশনের কাজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শিল্পকলা শহরে যে পাটন দরবার স্কোয়ার রয়েছে, ওটা আমরা দেখতে যাবো। এখানে মন্দির এবং মনুমেন্টসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেবো। বেশি ডিটেলসে বলবো না, কারণ ব্লগ দীর্ঘায়িত করবো না। 20th সেঞ্চুরিতে এক মল্ল রাজা ছিলেন, তখন এখানে এই পাটনে মল্ল রাজাদের আর কি রাজত্ব চলছিল। তা সেই এক মল্ল রাজা, যার মৃত্যুর পর তার যে 8 রানী ছিল, সেই 8 রানীও ঠিক করে যে আমরা রাজার সঙ্গে আর কি সহমরণে যাব, মানে সতী হব। তো তাদের কিন্তু স্মরণে এই স্তূপটা বানানো হয়েছিল বা স্থাপত্য নির্মাণ করা হয়েছিল, যার হচ্ছে 8টা মুখ রয়েছে। এদিকে 1, 2, 3, 4 এরকম করে কিন্তু এর 8টা মুখ রয়েছে। শোনো 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 রাজ্যবাসী, শোনো, আজ তোমাদের জন্য রাজা যে বিষয় ঘোষণা করেছে। এই রকমভাবে জিনিসটা ঘোষণা করার জন্য রাজ্যের সব লোক এক জায়গায় জড়ো হতো, যেমন আমরা সিনেমায় দেখি। তো এই ঘন্টা বাজিয়ে আর কি তাদেরকে এখানে আহ্বান করা হতো। তো এটাও রয়েছে কিন্তু পাটন দরবার স্কোয়ারে। এই ভেতরে একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে তেলেজু ভবানী মন্দির। এটা এখানকার দেবী। বছরে একদিন, শুধুমাত্র নবমীর দিন কিন্তু এই মন্দিরটা খোলে। নবমী বা দশেরার দিন খোলা হয় মন্দিরটা, এবং এখানে কিন্তু বলি দেওয়া হয়, মোষ বলি দেওয়া হয়। তো মোষের যে অন্ত্রাশয়,
সেই অন্ত্রাশয়গুলো কিন্তু বলি দেওয়ার পর বাইরে এনে টাঙিয়ে রাখা হয়। দেখুন ওখানে ঝুলছে অনেকটা, মনে হচ্ছিল যে সাপের সেই খোলসের মতো। তা এগুলো কিন্তু সাপের খোলস নয়, এটা হচ্ছে সেই মোষের অন্ত্রাশয়, যেগুলো বাইরে এরকম করে সাজিয়ে রাখা হয় দেবীর স্মরণে বা তাকে নৈবেদ্য হিসাবে। এই মন্দিরটার নাম হচ্ছে হরিশঙ্কর মন্দির। 2015 সালে যখন ভূমিকম্প হয়েছিল সেখানে কিন্তু এই মন্দিরটা পুরোপুরি কোলাপসড হয়ে যায় এবং পরবর্তীকালে এটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে। তো এই মন্দিরটার নাম হরিশঙ্কর কারণ 17th সেঞ্চুরিতে যখন মল্ল রাজাদের শাসন ছিল তখন সেখানে দুই সম্প্রদায়ের মানুষ ছিল, একটা যারা শিবের উপাসনা করতো অর্থাৎ শৈব, একটা হচ্ছে যারা বিষ্ণু উপাসনা করতো অর্থাৎ হচ্ছে বৈষ্ণব। তো এই শৈব বৈষ্ণব উভয় সম্প্রদায়ের মানুষ মনে করতো যে আমাদের ভগবানই বড়। তো এই মন্দিরটা নির্মাণের উদ্দেশ্য ছিল যে এটা বোঝানো যে না, ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়। তো এই মন্দিরে দুটো ভগবানকে রেখে কিন্তু পূজা করা হতো, তার জন্য নাম হচ্ছে হরিশঙ্কর মন্দির। এবং তারপরে এই যে শৈব এবং বৈষ্ণব ধর্মের মানুষরা যখন এখানে এসে পুজো করতো, অর্চনা করতো, ভগবানের কাছে প্রার্থনা করতো, তখন কিন্তু তাদের মধ্যে যে দ্বন্দ্ব দুই ভগবানকে নিয়ে, যে আমি বড়, এই দ্বন্দ্বটা কিন্তু আর কি নির্মূল হয়ে যায়। তো এই মন্দিরটা কিন্তু রয়েছে হচ্ছে পাটান দরবার স্কোয়ারে। 17th সেঞ্চুরিতে একজন মল্ল রাজা ছিলেন যার নাম হচ্ছে যোগ নরেন্দ্র মল্ল। সেই মল্ল রাজার কিন্তু এখানে মূর্তি রয়েছে পিলাটার ওপরে, গোল্ডেন কালারের। এটা হচ্ছে সেই 17th সেঞ্চুরির রাজা। এদিকে যে একটা বিল্ডিং রয়েছে এটাও কিন্তু কোলাপস হয়ে গেছিলো, এটাও কিন্তু ঠিকঠাক করার কাজ চলছে। আর এখানে যত আর্কিটেকচার রয়েছে, দরজা জানলা কারুকার্য সব কিন্তু হচ্ছে হাতে তৈরি, যেগুলো নির্মাণ হয়েছিল হচ্ছে 17th সেঞ্চুরিতে। অক্টোবর 2015 এখানে যখন ভূমিকম্প এসেছিল, ভূমিকম্প আসার পরের এইরকম কিছু অবস্থা হয়েছিল। তো এরা কি করেছিল, যেসব জিনিস পুরো ভেঙে চুরে গেছিলো, ধ্বংস হয়ে গেছিলো না, সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে সব কিছু এরা সংগ্রহ করে রেখেছিল, যাতে পরবর্তী সময়ে তাদের স্থাপত্যকে তারা পুনর্নির্মাণ করতে পারে। কত সুন্দর দেখুন ইনিশিয়েটিভ। এখন ভিড় খুব একটা নেই, তো তার জন্য না দেখে শান্তি হচ্ছে এগুলো। মানে আপনি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন যদি আপনি ইতিহাস, স্থাপত্য, শিল্পকলা এইসবের पृष्ठपोषक हन। चौक का नाम है सुंदरी चौक। सुंदरी चौक ब्यूटीफुल। उसके संग के ऊपर आपको दिख रहा है गरुड़। गरुड़ के ऊपर विष्णु भगवान और विष्णु भगवान के लैप में आपको लक्ष्मी, माता लक्ष्मी। हाँ। माता लक्ष्मी और विष्णु भगवान गरुड़ के ऊपर उड़ रहे हैं, ठीक है। हिमालय पर्वत থেকে মাটির নিচ দিয়ে এখানে জল আসতো, যে জল যারা রয়্যাল ফ্যামিলির মেম্বার ছিলেন, মানে রাজ পরিবারে যারা ছিলেন, তারা যেমন ভগবানকে অর্পণ করতেন, তারা পানীয় জলসহ পালন করতেন। কিন্তু এই জল আসা বন্ধ হয়ে যায় যখন চারিপাশে বড় বড় নির্মাণ হয়, তখন সেই জল আসা কোনো কারণে বন্ধ হয়ে যায়, সেই জলের যে রিসোর্স সেটা কিন্তু ব্লক হয়ে যায়। এর আশেপাশে দেখুন সমস্ত যে হিন্দু ধর্মের দেবী দেবতা রয়েছে তাদের সব মন্দির রয়েছে, কোথাও মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, বিভিন্ন রকম এখানে মূর্তি রয়েছে। এই দুটো বড় বড় এখানে স্তম্ভ রয়েছে, তার মাথায় যে প্রদীপ রয়েছে, এইখানে তখন প্রদীপ জ্বালানো হতো, তখন তো ইলেকট্রিক ছিল না, এবং চারিদিকটা আলোয় আলোকিত হয়ে যেত। মল্ল রাজা যারা ছিলেন 70 সেঞ্চুরিতে, তারা মেডিটেশনের কাজ করতেন এইটার ওপরে বসে। ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক, আধ্যাত্মিক যেমনই গুরুত্ব থাকুক এসব জায়গার, যারা ছবি তুলতে ভালোবাসেন না, ছবি তোলার জন্য এই জায়গাটা সত্যি অসাধারণ। মানে এর আর্কিটেকচারগুলো অসাধারণ। বিশেষ করে এখন যখন ছবিগুলো তুলছি না, এই যে নীল আকাশ, আকাশের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে, সবুজের ছোঁয়া, তার মধ্যে এইসব প্রাচীন স্থাপত্য খুব সুন্দর লাগছে দেখতে। এই পুরো জায়গাটা যে আপনারা দেখছেন, এটা কিন্তু এই দরবার চক, এটা কিন্তু প্যালেসের ভেতরে। প্যালেসটা আছে সামনের দিকে, আমরা দেখাবো, ওখানে যাব। তা আমরা এক একটা করে পার্ট দেখছি, যেমন এর আগে মন্দির দেখলাম, সুন্দর চক দেখলাম। তো এটা কিন্তু হচ্ছে বলা যেতে পারে রয়্যাল প্যালেসের মানে রাজঘরানার পুকুর, পুষ্করিণী। তখন এখানে বিভিন্ন জায়গা থেকে জল আসতো, এখানে রাজ পরিবারের মানুষজন স্নান করতেন, পুরো জায়গাটা ঘেরে রয়েছে। তখন তো আর আশেপাশে এরকম বাড়িঘর কিছু ছিল না। আর ওই যে জায়গাটা রয়েছে, রাজ পরিবারের মেয়েরা স্নান করার পর ওখানে তারা তাদের মাথার চুল শোকাতো, খুব সুন্দর জায়গাটা। আজকে এখানে রয়েছে পাটান মিউজিয়াম ক্যাফে, কিন্তু 70 সেঞ্চুরিতে এই জায়গায় ছিল হচ্ছে রাজ পরিবারের রয়্যাল গার্ডেন। 70 সেঞ্চুরিতে মল্ল রাজাদের শাসনকাল ছিল, তখন সেই রাজার যে দরবার সেটা এই জায়গাতেই হতো। এবং এই দরবারের মাঝে একটা মন্দিরও রয়েছে, যার নাম হচ্ছে কেশব নারায়ণ মন্দির। সেই থেকে এই চকটার নাম হয়েছিল হচ্ছে কেশব নারায়ণ চক। এবং এর আশেপাশে কিন্তু এই যে বিল্ডিংগুলো দেখছেন, সেই সময় রাজার যে সমস্ত মানুষজন বা দরবারের কাজে প্রয়োজনীয় মানুষজন, তারা সব এখানে আর কি থাকতো, এখান থেকে তারা দেখতো সব কিছু। এখন এই জায়গাটাকে পুরোপুরি মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, এবং যারা ট্যুরিস্ট তারা ওপর থেকে সব কিছু দেখছে বা ওপরে গিয়ে ফটোগ্রাফি করছে। এই রয়েছে মন্দির, কেশব নারায়ণ মন্দির, যেখানে পূজা পাঠের কাজকর্ম চলছে। এছাড়াও এখানে বিভিন্ন রকম ছবি রয়েছে, মূর্তি রয়েছে, সুভেনিয়ার শপ রয়েছে। 2015 সালে যখন এখানে ভূমিকম্প হয়েছিল, এর আশেপাশে সমস্ত স্থাপত্যর ক্ষতিগ্রস্ত হলেও একমাত্র এই কৃষ্ণ মন্দিরটা কিন্তু টিকে গিয়েছিল, এর কিচ্ছু ক্ষতি হয়নি। এটা পুরো পাথরের তৈরি মন্দির।
এটাকে বলা হয়েছে কামাসূত্র মন্দিরও বলে, কারণ এর গায়ে যে কিছু আর্কিটেকচার বা ছবি রয়েছে তার সাথে কিন্তু মধ্যপ্রদেশের যে খাজুরাহ মন্দির রয়েছে সেই খাজুরাহ মন্দিরের শিল্পকলার সঙ্গে কিন্তু এই মন্দিরের শিল্পকলার বেশ কিছু মিল রয়েছে। তো 2015 সালে কিন্তু ভূমিকম্পের সময় এই মন্দিরটা কোলাপস হয়ে যায়, যেটার পুনর্নির্মাণ পরবর্তীকালে চলছে। আর এই সামনে এই যে কৃষ্ণ মন্দির বললাম, তার উপরে এই যে স্ট্যাচুটা রয়েছে, এখানে যিনি হাত জোড় করে আছেন ইনি হচ্ছেন বিষ্ণুর বাহন গরুড়। হিমালয় থেকেই এই জল নাকি আসে, এই জলের উৎস সেই সময়কার মানে 70 সেঞ্চুরির। তো ভেতরেও কিন্তু এরকম অনেক নল ছিল যেগুলো এখন বন্ধ হয়ে গেছে কোনো কারণে, বাট এগুলো খোলা আছে। তো যারা ট্যুরিস্ট তারা কিন্তু সবাই ওখানে গিয়ে আর কি হাত পা ধুচ্ছে, প্রচুর শ্যাওলা জমেছে ওখানে, মুখ ধুচ্ছে, মুখে জল ছেটাচ্ছে। জলটা যে খুব ঠান্ডা সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই আশেপাশে যদি আমি চোখ বোলাই তাহলে কিন্তু এখানে বিভিন্ন বাড়ির মানে আধুনিক যে সমস্ত বাড়িঘর রয়েছে বা হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে তার যে আর্কিটেকচার তার সাথে কিন্তু হুবহু মিল রয়েছে এই দরবার স্কোয়ারের। ভীমসেন হচ্ছে নেপালের দেবতা, এই দেবতা হচ্ছে ব্যবসায়ের দেবতা, ব্যবসায়ী মন্দির। তো যারা এখানে আসে তারা কিন্তু পুজো দেয়। তো এই মন্দিরটাও কিন্তু এই পাটন দরবার স্কোয়ারের একটা অংশ। নেপাল দেশটা ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দর, তার শিল্পকলা, তার বৈশিষ্ট্য, তার পাহাড়, তার নীল আকাশ, তার প্রকৃতি পরিবেশ, নদী নালা, মাউন্ট এভারেস্ট, সব কিছুর জন্য। এই তিবেতিয়ান সিঙ্গিং যে বাউল সেন্টার রয়েছে সেখানে এরকম বাটি রয়েছে, বাটি আর তার সাথে হচ্ছে এরকম ডান্ডা। এই ডান্ডা বাটির কী গল্প আছে সেটা একবার জানার জন্য এখানে এসেছি। এছাড়াও এখানে অনেক অ্যানশিয়েন্ট টাইপের সব জিনিসপত্র রয়েছে, শিল্পকার্য রয়েছে, জব যন্ত্র রয়েছে, নেপালের বিখ্যাত জিনিস ভোজালি রয়েছে বা খুফরি রয়েছে, প্রথম বাউল রয়েছে, সিঙ্গিং বাউল আর হচ্ছে হিলিং বাউল। Put time close by. আর্থারাইটিস আর মাসকুলার পেন, Muscle cramping, মাসল পেন, সব কিছুর জন্য। Suppose if somebody are having like a headache or migraine, none of these, just হেডেক বা মাইগ্রেনের সমস্যা থাকলে go on here and just tap it. টুং টুং করে আওয়াজ হচ্ছে এবং সেই সাথে কিন্তু এই যে বাউলটা রয়েছে উল্টো দিক করা, এটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে। এই ভাইব্রেশনের যে এফেক্ট সেটা কিন্তু আমাদের যে মাইগ্রেশন বা হেডেক এই রকম যে সমস্যা সেগুলো কিন্তু দূর করে বা নির্মূল করে। মানে এক কথায় যাকে বলে নেচার থেরাপি। আর এইসব পদ্ধতি না মানুষ বহু বছর আগে, বহু প্রাচীনকালে আবিষ্কার করেছিল। যখন ওই মাথা ব্যথা হলে ওষুধ খেয়ে নেবো, সকালবেলা ওটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো, তখন এসব ব্যাপার ছিল না। তো এইগুলো কিন্তু ছিল হচ্ছে এরকম থেরাপি। Pain or not, just forget them. এই যে ভাইব্রেশন থেকে কিন্তু আপনার হিলিং হবে, তার জন্য নাম হচ্ছে হিলিং বাউল। তখন ধরে যে ভাইব্রেশন আপনারা দেখলেন আমাদের শরীরের ওপরে, সেই ভাইব্রেশনটা কতটা পাওয়ারফুল সেটা একবার দেখুন। এখানে জল রাখা আছে এবং তার বাইরে এটাকে इसको क्या कहते हैं जो आप घुमा रहे हैं इसको? It's just a mallet, regular stick mallet. আচ্ছা, স্টিক ম্যালেট। স্টিক ম্যালেটটাকে This is just a wood and synthetic. 7 রকম মেটেরিয়ালস ইউজ করা হয় এই বাউলগুলোকে তৈরি করার জন্য, তার ছবি দেওয়া আছে এখানে। এর মধ্যে একটা জায়গায় লেখা রয়েছে ফুল মুন বাউল। এই ফুল মুন বাউল কেন? কারণ এইগুলো তৈরি করা হচ্ছে পূর্ণিমা রাতে, তার জন্য কিন্তু এর মধ্যে যে শক্তি বা পাওয়ার সেটা কিন্তু বেশি থাকে। মিনিমাম এর দাম হচ্ছে 15,000, 16,000, 17,000। এই দোকান থেকে যদি কিছু আপনারা কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনাদের কাছে হয়তো নেপালি কারেন্সি নেই, সেক্ষেত্রে ইন্ডিয়ান কারেন্সি কীভাবে আপনারা কনভার্ট করে নেবেন এখানে এসে একটু দেখাই আপনাদেরকে। 500 রুপিস ইকুয়াল টু 500 means 1.6 1.6, that becomes 800. নেপালি টাকা হচ্ছে 800 টাকা। So I এবার ভারতীয় 500 টাকা ইন্টু 1.6 হচ্ছে নেপালি টাকা হচ্ছে 500 লং 80, মানে হচ্ছে 800 টাকা। পাটন দরবার স্কোয়ারের উল্টো দিকে যে মার্কেটটা রয়েছে গলিটা, এটা হচ্ছে পাটনের পুরনো মার্কেট, যেটাকে বলা হচ্ছে মঙ্গল চক বা মঙ্গল স্কোয়ার। চাম্বার বা আমাদের বাংলায় চামর। এই চামরের কাজ কি আপনারা দেখবেন যখন কোনো মন্দিরে আরতি হয় তখন কিন্তু এই চামর দিয়ে আরতি করা হয়। তো এই চামরের যে এই যে লোমগুলো রয়েছে না, এই যে রোঁয়াগুলো রয়েছে, এগুলো কিন্তু তৈরি হয়ে হচ্ছে চমড়ি গায়ের লোম থেকে। আমাদের পাটন দরবার স্কোয়ার দেখা শেষ। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যে, যার নাম হচ্ছে বৌদ্ধ স্তূপা বা বৌদ্ধ স্তূপ, এবং সেখানে যা রয়েছে সেটা আমরা দেখব এবং সেই সাথে আমাদের যে লাঞ্চ সেটাও ওখানেই করব। এখান থেকে সময় লাগবে ম্যাক্সিমাম 25 মিনিট মতো। এই হচ্ছে বুদ্ধ স্তূপা, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানেও একটা স্তূপ রয়েছে, আর এখানে যাওয়ার জন্য কিন্তু টিকিট রয়েছে। ফর সার্ক কান্ট্রির জন্য হচ্ছে 100 টাকা, ফর আদার কান্ট্রির জন্য হচ্ছে 400 টাকা। আমরা তো সার্ক কান্ট্রির আওতায় পড়ি, তো আমাদের টিকিট হবে এখানে হচ্ছে 100 টাকা। এই হচ্ছে বৌদ্ধনাথ স্তূপা বা বৌদ্ধ স্তূপা। এই বৌদ্ধ স্তূপার আশেপাশে কিন্তু রয়েছে
বিভিন্ন রকম দোকান, এখানেও কেনাকাটি করতে পারেন। আর সেই সাথে কিন্তু নানা রকম সব রেস্টুরেন্ট, ওই যে ভিউ হিমালয়ান রেস্টুরেন্ট অ্যান্ড রুফটপ, ওখানে রয়েছে গ্যালারি। এই হচ্ছে রয়্যাল থালি, এখানে পাওয়া যায় রয়্যাল থালির দাম হচ্ছে 1750 টাকা। ননিস কিচেন, ছি 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 রে ননি, মনের সুখে গান করতে গেছিলাম, ছি 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 রে, তারপরে মনে পড়লো আরে কপিরাইট পড়বে। আমি ঢোকার শুরুতে যে বলছিলাম না রয়্যাল থালি, এখানকার স্পেশাল এই যে রয়্যাল থালি, এর মধ্যে পোলাও রাইস থাকবে, কুলচা নান থাকবে, ভেজিটেবল হান্ডি থাকবে, স্যাফরন ফিশ কাবাব থাকবে, ডাল মাখানি থাকবে, পালক পনির থাকবে, চিকেন টিক্কা মশলা থাকবে, নবরত্না কোরমা থাকবে, ক্রিস্পি করেলা থাকবে, মাশরুম কুরকুরে থাকবে, সুইট ম্যাঙ্গো পিকল থাকবে, স্পাইসি মিক্স পিকল থাকবে, 2 রকম আচার থাকবে, রসুন পাপড় থাকবে। এই থালি 16 রকম আইটেম নিয়ে তৈরি হচ্ছে রয়্যাল থালি। এটার দাম হচ্ছে 1750 টাকা। এই দুজনে মিলে খেতে হবে, একা খাওয়া যাবে না। চায়না যখন এই তিব্বতের ওপর কবজা করেছিল না, তখন তিব্বত থেকে অনেক মানুষ নেপালে চলে এসেছিলো। যেহেতু তিব্বত আর নেপাল কাছাকাছি, আপনারা যদি ম্যাপ দেখেন বুঝতে পারবেন চায়না, তিব্বত আর নেপাল। তো সেই সব তিব্বতের মানুষজন কিন্তু তখন এখানে এসে এই জায়গায় তারা বসতি স্থাপন করে এবং ছোটোখাটো ব্যবসা শুরু করে। তখনই তারা এই স্তূপটা এখানে নির্মাণ করে। এই অঞ্চলটায় কিন্তু প্রচুর টিবেটিয়ান নাগরিক বেশি দেখা যায়। এই নেপালের এই জায়গাটাকে বলা হচ্ছে মিনি তিব্বত। এবং এই বৌদ্ধস্তূপ ছাড়াও কিন্তু আশেপাশে বেশ কিছু মনাস্ট্রি রয়েছে, যেখানে তিব্বতের মানুষজন তাদের উপাসনা করে বা ধর্মীয় কাজকর্ম সম্পন্ন করে। তো আমরা এই যে বৌদ্ধ স্তূপটা রয়েছে আমাদের ডান দিকে, এটার একটা পরিক্রমা করব। পরিক্রমা করার পরে এখানে 2-1টা মনাস্ট্রি দেখব। আমাদের এই বেলার মানে শেষ বিকেলের যে সাইট সিন পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে পশুপতিনাথ মন্দির। সময় বিকাল 5:57, গাড়ি আমাদের ড্রপ করে দিল একটা জায়গায়। এখান থেকে আমাদের মিনিট 2-1-এর ওয়াক করতে হবে, তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে পশুপতিনাথের মন্দিরে। এই সামনে রয়েছে পশুপতিনাথের মন্দির, নেপালের পশুপতিনাথ। ইনি হচ্ছেন সোনু আগরওয়ালজি, ইনি হচ্ছেন রুদ্রাক্ষ এক্সপার্ট। আর এনার কাছ থেকে আমরা একটু জেনে নেবো যে কোন রুদ্রাক্ষ কখন পড়া উচিত বা রুদ্রাক্ষের কী কী গুণ না গুণ রয়েছে, এবং যদি সম্ভব হয় তাহলে আমরা রুদ্রাক্ষ নেব। আর এখানে কিন্তু রুদ্রাক্ষ অরিজিনালও রয়েছে, ডুপ্লিকেটও রয়েছে। রুদ্রাক্ষ পড়ার জন্য কোনো অ্যাস্ট্রোলজির দরকার নেই, মানে অ্যাস্ট্রোলজির সঙ্গে কোনো সম্পর্ক নেই। রুদ্রাক্ষ পড়ার জন্য কোনো মেল ফিমেল এরকমও কোনো ব্যাপার নেই, মানে রুদ্রাক্ষ পড়া ভালো। রুদ্রাক্ষ সরাসরি যেহেতু রুদ্রদেব মানে মহাদেবকে মানে তার একটা নামের সঙ্গে যুক্ত, এবং রুদ্রাক্ষ গাছও রয়েছে। তো অরিজিনাল রুদ্রাক্ষ যদি পাওয়া যায়, অরিজিনাল কথাটা কেন বললাম বলি আপনাদেরকে। এখানে যে রুদ্রাক্ষ আপনারা কিনবেন না, সেই রুদ্রাক্ষ কিন্তু সার্টিফাই রয়েছে। প্রত্যেকটা রুদ্রাক্ষের কিন্তু মানে সার্টিফিকেশন রয়েছে, রুদ্রাক্ষের নাম রয়েছে। এটা হচ্ছে 3 ফেসের রুদ্রাক্ষ, 3 মুখী রুদ্রাক্ষ নেপাল। इंडियन करेंसी এটা দাম হচ্ছে 50,000 টাকা, নেপালে হচ্ছে 80,000 টাকা। 3 मुखी 4 मुखी और 7 मुखी का कॉम्बिनेशन बनाया जाता है। 3 मुखी माँ सरस्वती जी का रूप है जो कि ज्ञान एवं समृद्धि प्रदान करता है और अपने हिस्से को भी कंट्रोल करता है। 4 मुखी ब्रह्मा जी का रूप है जो कि देवी प्रकोपाली मतलब कि अपने आसपास आने वाली कोई भी बुरी नज़र से बचाता है। 7 मुखी सक्सेस एंड प्रोग्रेस के लिए हो गया। तीनों मिलकर के 14 मुखी को भी रिप्रेजेंट करते हैं जो कि हनुमान जी का रूप होता है। संकट मोचन होता है, अपनी जिंदगी में खुशियाँ लेकर के। और पीछे लगाए पंचमुखी माला दैट इज गुड फॉर आवर हेल्थ, सो इट्स नेम इज शिव शक्ति कवच मतलब पहनने के लिए दैट इज गुड फॉर हेल्थ वेल्थ एंड प्रॉस्पेरिटी। সবটাই বিশ্বাসের ওপরে আর নিজের জীবনযাত্রার ওপরে। আপনি জীবনযাত্রা যেরকম করবেন জীবন আপনার সেই পথে চলবে। তবু কখনো কোনো বাধা এসে যায়, আমি বলবো ক্ষেত্রে বিশ্বাসটা খুব দরকার। তো আমি এখান থেকে একটা শিখ শক্তি কবচ নিলাম, পেমেন্ট করে দিলাম ₹5000 ইন্ডিয়ান কারেন্সি। এখানে কিন্তু আপনারা ফোনপে তো পে করতে পারবেন। তো বললো যে এই রুদ্রাক্ষের মালা ভেতরে পড়তে মানে টি শার্টের বাইরে রাখতে, যে রাত্রে ঘুমানোর আগে এটা খুলে রাখতে, সকালবেলা উঠে স্নান টান করে তারপরে এটা আবার পরে নিতে, কারণ ওই স্নান টান করার সময় সাবান শ্যাম্পুর কেমিক্যাল থাকে, তাতে রুদ্রাক্ষের ওপর এফেক্ট করে। জীবনে কিছু কিছু জিনিস কখনো বিশ্বাসের ওপরও চলতে হয়, সবসময় যুক্তি হয়তো খাটে না, এটা আপনারাও জানেন। আর আমাদের লাইফ তো সবসময় আনপ্রেডিক্টেবল, জানি না জীবনে কী আছে না আছে। বৃষ্টি ভেজা দিনে আমরা এসে পৌঁছালাম পশুপতিনাথ মন্দিরে। শুধুমাত্র কিন্তু হিন্দুরাই এই মন্দিরে অ্যালাউ, অহিন্দু কিন্তু এই মন্দিরে অ্যালাউ নয়। पशुपतिनाथ की जय, भोले बाबा की जय। ये आगे जो है पशुपतिनाथ का मंदिर है। नेपाल के पशुपतिनाथ को इंडिया के केदारनाथ जी का सर भी बोलते हैं और दोनों के दर्शन करने से पूर्ण शिव जी का दर्शन होता है, ऐसा विश्वास करते हैं। इस पाशुपत एरिया में कदम रखने से भी जिंदगी में जाने अनजाने में किया हुआ पाप नष्ट होता है, ऐसा विश्वास करते हैं। एंड ये हिंदुओं का सबसे पवित्र धार्मिक स्थल है, इसलिए सिर्फ नेपाल से नहीं हजारों की संख्या में इंडिया से और विश्व से हिंदू जन यहाँ पे दर्शन करने के लिए आते हैं। মন্দিরের এই সামনে এই যে সিংহদ্বার রয়েছে, এই সামনে আপনারা
দাঁড়িয়ে ছবি ভিডিওগ্রাফি করতে পারবেন, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করার চেষ্টাও করবেন না। মোবাইল বা ক্যামেরা আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু ভিডিওগ্রাফি করতে গেলে কিন্তু সেক্ষেত্রে আমার সামনে করছিল একজন ভদ্রমহিলাকে সবসময় কিন্তু ওখানকার নিরাপত্তারক্ষী সে সঙ্গে সঙ্গে ধরে নিল এবং ফোন টোন কেড়ে নেওয়া, ভিডিও ডিলিট করে দেওয়া, একটা হ্যারাসমেন্ট করবে। তাই বলবো যে এগুলো আপনারা করবেন না। মন্দিরের ভেতরে ঢুকুন, দর্শন করুন। আমার দর্শন করতে 2 থেকে 3 মিনিট সময় লাগলো, খুব বেশি এখন ভিড়ও নেই, চাইলে আপনারা পুজো দিতে পারবেন। এবং এই পশুপতিনাথের মন্দির দর্শন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভেতরে আরও অনেক মন্দির রয়েছে, যেমন হচ্ছে ভৈরব মন্দির রয়েছে, সেই সাথে গণেশ মন্দির রয়েছে, আরও অনেক রকম টুকটাক মন্দির রয়েছে। সেগুলো কিন্তু আপনারা, সূর্যনারায়ণ মন্দির রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে বয়ে যাচ্ছে বাগমতী নদী, যেটা নেপালের ভীষণ পবিত্র নদী বাগমতী, এখানকার গঙ্গা বলা হয়। তো এই বাগমতী নদীর ধারেই হচ্ছে সন্ধ্যা আরতি, যেটা শুরু হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 7:30 এরকম কিছুটা টাইমে। তো সেটা আমরা আর কি দেখবো, তারপরে আমরা আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্ত করে ফিরে যাব। মোটামুটি সন্ধে হতে না হতে এখানে সবাই ভিড় করেছে। আরতি হবে হচ্ছে ওই জায়গাটায়। এবার সবাই এখানে মুখে আর কি রুমাল টুমাল দিয়ে আছে। ঠিক নদীর ওই পারে এখানেও আর কি শবদাহ করা হচ্ছে, মানুষজন দেখছে এইভাবে দাঁড়িয়ে। এর উল্টো দিকটাতেই রয়েছে ওই যে পশুপতিনাথের মন্দির। ও আগে না ওইখানে দাঁড়াতে দিত, ওখান থেকে আগে দেখতে দিত হচ্ছে আরতি, কিন্তু এখন ওইখানে প্রচুর ভিড় হয় বলে এবং জায়গাটা খুব একটা ভালো নয়, ভেঙে চুরে পড়তে পারে মানুষের ভিড়ে, তার জন্য কিন্তু ওখানে কাউকে দাঁড়াতে দেয় না। প্রচণ্ড ভিড়। আর এই ভিড়ের মধ্যে একটা কথা আপনাদেরকে বলবো, যারা আপনারা আসছেন এবং পরিকল্পনা করছে সন্ধ্যা আরতি দেখবো, তারা কিন্তু আপনাদের মোবাইল ফোন, পার্স এগুলো সব কিন্তু যত্নে রাখবেন, সাবধানে রাখবেন, কারণ এখানে কিন্তু চুরি হওয়ার চান্স প্রচুর রয়েছে। আমাদের গাইড এই কথাটা বলছিল। এখানে কিন্তু সব দাহ কর্ম চলে, সমস্ত স্ট্রেচার রাখা আছে, স্ট্রেচারে করেই আর কি ডেড বডি নিয়ে আসা হয়। এবং এই যে ঘাটগুলো রয়েছে এখানে কিন্তু ডেড বডি আর কি দাহ করা হয়। আর এখানে আরতি হয় 1, 2, 3টে জায়গাতে আরতি হয়। এটাই হচ্ছে নেপালের সেই বাগমতী ঘাট। এই সামনে মানুষজন ঈশ্বরের আরাধনায় তালি দিচ্ছে, ওখানে আরতি হচ্ছে। এইখানে এই মৃতদেহ পঞ্চভূতে আস্তে আস্তে লীন হয়ে যাচ্ছে। এই মানুষের শরীর আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে আগুনে পুড়ে ঝলসে ধোঁয়া হয়ে আকাশে গিয়ে মিলে হয়তো মেঘের সাথে মিশছে। ওই দূরে আরও সব চিতা, সেই চিতা জ্বলার যে আলোর প্রতিফলন এই বাগমতী নদীতে পড়ছে। আর এইখানে যারা মৃতদেহ সৎকার করতে এসে তাদের বাড়ির লোকজন, তারা এখানে কান্নাকাটি করছে। সন্ধ্যা আরতি দেখা শেষ। পরিবেশটা বড্ড এলোমেলো, চারিদিকে এত চিতা জ্বলছে, সেই চিতার যে ধোঁয়া আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাচ্ছে, পুরোই চত্বর জুড়ে ধোঁয়ায় ধোঁয়াকীর্ণ। এদিকে আকাশে আলো আধারির ঘন ঘটা, সূর্য তো অনেক আগে ডুবে গিয়েছে, তার যে আলো সেটুকু এখন রয়ে গিয়েছে, আর তার মধ্যে ধোঁয়া চারিদিক ঢেকে রয়েছে, বড় অদ্ভুত। পশুপতিনাথ মন্দিরে সন্ধ্যা আরতি দেখে হোটেলে ফিরে আসার কিছু আগে টুক করে ঘুরে এলাম কাঠমান্ডুর থামেল। এই থামেল হার্ট অব দ্য সিটি। ভালো ভালো রেস্টুরেন্ট, হোটেল, নাইট ক্লাব, স্পা, শপিং সেন্টার, দোকানপাট সব কিছুই রয়েছে থামেলে। যদিও রেস্টুরেন্ট এবং দোকানপাটগুলো রাত 9টার পর বন্ধ হয়ে যায়। নেপালের নাইট লাইফ কিন্তু বেশ ফেমাস। এখানে নিরাপত্তারক্ষীরা বলছে যে নাইট ক্লাবের বাইরে যারা দাঁড়িয়ে থাকে বলছে স্যার আজাইয়ে। আমি মধ্যে নাচতেই পারি না, আমি নাইট ক্লাবে কী করবো? আর একটা ছেলে নাইট ক্লাবে চুপচাপ বসতে ভালো লাগে নাকি? খানিকটা সময় এই থামেলে কাটিয়ে আমরা হোটেলে ফিরে এলাম এবং ডিনার করে ইতি টানলাম 17 জুন কাঠমান্ডুতে আমাদের দ্বিতীয় রাতের। রাত ফুরিয়ে আবারও একটা দিনের শুরু। 18 জুন কাঠমান্ডুতে আমাদের তৃতীয় দিন। সব কিছু গুছিয়ে গেছে এনে এরকম কিছু দাঁড়িয়েছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর মোহিত এখানে নিয়েছে হচ্ছে আলুর পরোটা, আর আমি নিয়েছি হচ্ছে কিছু এরকম হারা ভাড়া ব্রেকফাস্ট। সময় সকাল 10:55। আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের কাঠমান্ডুতে সেকেন্ড ডের সাইট সিং করতে। আমাদের গাড়ির চালক, যার সাথে আগে আলাপ করে দিয়েছি, অনিলজি, যে গাইড সাহেব জীবনজি, সেও পেছনে রয়েছে। তো আমরা আজকে কাঠমান্ডুতে মেনলি 2টো জায়গা যাব। প্রথমত হচ্ছে কাঠমান্ডুর যে দরবার স্কোয়ার, সেখানে। নেক্সট আমরা যাব হচ্ছে বুড়া নীলকণ্ঠ মন্দির দেখতে। এই বুড়া নীলকণ্ঠ যে মন্দিরটা রয়েছে না, সেটা রয়েছে হচ্ছে
এই শিবপুরী যে পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে ওই মন্দিরটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জল শয়ন ভগবান বিষ্ণুর মন্দির, যেখানে বিষ্ণু জলের ওপরে শয়ন করছেন। এটা হচ্ছে কাঠমান্ডুর ইউএস এমবাসি। এই ভিডিও শুরুতে এবং আগের পর্বে আপনাদের বলেছিলাম যে কাঠমান্ডু আমাদের বেস পয়েন্ট, মূলত আমাদের গন্তব্য তিব্বতের লাসা এবং এভারেস্ট বেস ক্যাম্প। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমাদের সেই ট্রিপ প্রায় অনিশ্চয়তার মুখে। কেন সেটা একটু বিশদে বলছি, আপনারা ধৈর্য ধরে শুনে নিন। তিব্বতের গল্পটা কি জানেন? আমরা যে 5 জন রয়েছি টোটাল এই টিমটাতে, তো আমাদের সাথে আরও 2 জন রয়েছেন। সেখানে ক্লাস 9-এ পর একটি মেয়ে রয়েছে, ও ট্রাভেল করছে মায়ের সঙ্গে। এবার ওর যে পাসপোর্টের পেজ, সেই পাসপোর্টের পেজে মাত্র 2টো পেজ, মানে লাস্ট 2টো পেজ পড়ে রয়েছে। গতকাল পর্যন্ত নাকি অর্ডার ছিল যে 2টো পেজ থাকলে হবে না, বেশি পেজ থাকতে হবে, যদিও পাসপোর্টে কিন্তু কোনো স্ট্যাম্প মারবে না, ডকুমেন্টেশন সব কিছু হবে। তবুও রুলস ইজ রুলস, চায়না রুলস তো সবাই জানে যে চায়না তো আর তো ট্যুরিজমের পরোয়া করে না, ওদের যখন ইচ্ছা সেরকম রুলসরা চাপায়। আজকে থেকে নাকি এরকম মানে এসছে, গাইডলাইন এসছে যে একটা পেজ মিনিমাম থাকতে হবে। এবার সেই জন্যই আমরা আশায় বুক বেঁধেছি যে ওর তো 2টো পেজ আছে, বাকিটা এখন ওপরবেলার হাতে, যদি হয়ে যায় তো ভালো। 1997-এ আমি যখন নেপালে এসেছিলাম তখন কিন্তু নেপালে ছিল হচ্ছে রাজার শাসন। 238 বছর পর্যন্ত একই ফ্যামিলি এই নেপালকে শাসন করেছিল। 2008 সালে নেপাল এই রাজতন্ত্রের থেকে বেরিয়ে, মানে রাজতন্ত্রের ক্ষমতার অবসান হয় এবং নেপালে গণতান্ত্রিক যে সরকার, গণতান্ত্রিক যে শাসন, সেটা সূত্রপাত হয়। মানে এখন হচ্ছে গণতান্ত্রিক নেপাল, আগে ছিল রয়্যাল নেপাল, এখন হচ্ছে গণতান্ত্রিক নেপাল। সময় সকাল 11:20 আমরা পৌঁছে গেছি বুড়া নীলকণ্ঠ টেম্পল এরিয়াতে। বুড়া নীলকণ্ঠ টেম্পল এরিয়া আর জলনারায়ণ মন্দির এই দুটো কিন্তু সেম। জলনারায়ণ বলা হচ্ছে কেন? নারায়ণ বলতে আমরা বিষ্ণুকে বুঝি, আবার নীলকণ্ঠ বলতে আমরা শিবকে বুঝি। তা জলনারায়ণ টেম্পল আর বুড়া নীলকণ্ঠ টেম্পল এই দুটো সেম কী করে হলো? সমুদ্র মন্থনের গল্প আপনারা সবাই জানেন। তো এই সমুদ্র মন্থনের ফলে কী উঠেছিল? অমৃত আর হচ্ছে বিষ। অমৃতের অধিকার নিয়ে দেবতা আর অসুরদের দ্বন্দ্ব হয়েছিল, আর সেই বিষ পান করার পর মহাদেবের কণ্ঠের রং সেই বিষের তীব্রতায় নীল হয়ে যায়, তার জন্য মহাদেবের আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। বিষ পান করার পর মহাদেব ত্রিশূল হাতে এই হিমালয়ের বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন তার যে জ্বালা, বিষের জ্বালা দূর করার জন্য। এই হিমালয়ের পর্বতের কোনো একটা প্রান্ত যেখানে মহাদেব তার ত্রিশূলের আঘাতে একটি গর্ত তৈরি করেন এবং সেখান থেকে জল উঠে আসে এবং সেই জল তিনি পান করে তার যে জ্বালা, বিষের জ্বালা বা গলার জ্বালা, সেটাকে নির্মূল করেন। তো যেখানে তিনি গর্ত করেছিলেন, যেখান থেকে জল উঠেছিল, সেই জায়গার নাম হচ্ছে গোসাইকুণ্ড। আর গোসাইকুণ্ডের ধারাই এখানে এসে নেমেছে এবং এখানে স্বয়ং নারায়ণের মূর্তি রয়েছে জলের উপরে, তার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে জল নারায়ণ মন্দির এবং একই সাথে বুড়া নীলকণ্ঠ মন্দির। এই যাবৎ যে কটা মন্দির দর্শন করলাম, কোথাও কিন্তু পান্ডার অত্যাচার পাইনি। হয় না, জোর করে পান্ডা আসে, তারপর ঢুকতে গিয়ে নানা রকম সমস্যা, এই ফোন নিয়ে ঢুকবেন না, এই করবেন না, সেই করবেন না, এরকম কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই। সব জায়গায় আপনি ফটো তুলতে পারবেন, ক্যামেরা মোবাইল নিয়ে যেতে পারবেন। মানে মানুষের জন্য কি বলুন তো, খুব ইজিলি অ্যাক্সেসেবল যাকে বলে, খুব ভালো দেশ, মানে ছোট্ট দেশ তো। আপনি এখানে বিন্দাস, মানে মনে হবে নিজের মানে পাড়াতেই ঘুরছি এরকম ব্যাপার, মানে মনে হবে না আমি একটা ভিন্ন দেশে এসেছি। অন্তত যারা ভারতবর্ষের দর্শক রয়েছেন আমি তাদের কথা বলছি। আর এই যে গাছটা রয়েছে, এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। আর এই জায়গাটা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া, এখানে লক্ষ্মী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, হাবানকুণ্ড সব তৈরি হচ্ছে। এটা হচ্ছে কাঠমান্ডু শহরের নিউ রোড। তো এই নিউ রোডের বিশেষত্ব কি? এই রোডের দুই পাশে কিন্তু প্রচুর জুয়েলারির দোকান রয়েছে, সোনা, রূপো, চাঁদি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে প্যাগোডা স্টাইলের গেট, ওটাই হচ্ছে কাঠমান্ডুর দরবার স্কোয়ার। এইদিকে একটা মার্কেট রয়েছে, নাম হচ্ছে বিশাল বাজার। এই দরবার স্কোয়ার কিন্তু অনেকটা ম্যাল রোডের মতো, এর ভেতরে গাড়ি যেতে পারবে না, গাড়ি হয়তো কোথাও একটা পার্ক করবে, তারপর আমাদের কিন্তু পায়দল মানে পায়ে হেঁটেই যেতে হবে হচ্ছে দরবার স্কোয়ার। সময় বেলা 1:37, গাড়ি আমাদের ড্রপ করে দিল নেপালের কাঠমান্ডুর যে দরবার স্কোয়ার রয়েছে সেইখানে। এখানে টিকিট রয়েছে, এখানে হচ্ছে নেপালি কারেন্সিতে হচ্ছে 500 টাকা পার পার্সন, যেসব দেশগুলো সার্ক দেশের আন্ডারে আছে। আর যারা ফরেনার ট্যুরিস্ট তাদের জন্য হচ্ছে 1000 টাকা পার পার্সন। সেখান থেকে আমরা টিকিট নিয়ে নিচ্ছি, সেই সঙ্গে গলায় ঝুলিয়ে নিচ্ছি হচ্ছে আইডেন্টিটি প্রুফ, মানে আমাদের টিকিট কাটা হয়েছে, আমরা ভেতরে যাব। কাঠমান্ডু দরবার স্কোয়ার, যার আরেক নাম বসন্তপুর দরবার স্কোয়ার বা হনুমান ধোকা। এখানে ধোকা কথার অর্থ দরজা। এই দরবার স্কোয়ার নির্মিত হয়েছিল যখন নেপালে লিচ্ছবি রাজারা তাদের শাসন কার্য করছিলেন। সময়টা খ্রিস্টীয় 4th থেকে 8ম শতকের মধ্যে। হনুমান ধোকা দরবার সংগ্রহালয় মানে হচ্ছে মিউজিয়াম, আমরা এখান দিয়ে এন্ট্রি করবো না, আমরা কিন্তু এন্ট্রি করবো হচ্ছে অন্য রাস্তা দিয়ে। পরবর্তী সময়ে অর্থাৎ 17 শতকে রাজা প্রতাপ মল্ল এই স্থানে সম্প্রসারণ করেন
এই স্কোয়ারের স্থাপত্য হিসাবে রয়েছে বেশ কয়েকটি প্রাসাদ, সেই সঙ্গে প্রায় 50টিরও বেশি মন্দির, যার কারণে এই জায়গাটিকে বলা হয় মিউজিয়াম অফ টেম্পল। সবার প্রথমে 1549 সালে রাজা মহেন্দ্র মল্ল দ্বারা নির্মিত তলেজু ভবানী মন্দির, যেটি বছরে একমাত্র একদিন দশেরার সময় ট্যুরিস্টদের জন্য খোলা হয়ে থাকে। সেম জিনিস কিন্তু আবার পাটন দরবার স্কোয়ারেও আছে, ভক্তপুর দরবার স্কোয়ারেও আছে, এখানেও আছে। মানে প্রত্যেকটা দরবার স্কোয়ারে যে আর্কিটেকচার বলুন, মন্দির বলুন বা পরিকাঠামো বলুন, বেশিরভাগ কিন্তু এক। কুমারী মন্দির বা জীবন্ত দেবী মন্দির, কাঠমান্ডুর জীবন্ত দেবী কুমারীর বাসস্থান এই দরবার স্কোয়ারেই। দর্শনার্থীরা বিশেষ এক সময় এই দেবীর এক ঝলক দেখা পান এবং আশীর্বাদ লাভ করেন, যদিও সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত ছিলাম। আর এখানে হচ্ছে লিভিং গড মানে কুমারী দেবীর মন্দির, শুনেছি তার নাকি দর্শন পাওয়া যায়। আর এইদিকে একটা রথ রয়েছে। আর যেটা না দেখলেই নয়, সেটা 17 শতকে নির্মিত কালভৈরব মন্দির, যা শিবের ভয়ঙ্কর রূপের প্রতিনিধিত্ব করে। তখনকার দিনে যখন বিচার হতো না, এই জায়গাতেই হতো, এবং বলা হতো যে এই কালভৈরবের সামনে বিচার করার সময় কেউ যদি মিথ্যা কথা বলে সে তাহলে রক্ত বমি হয়ে মারা যাবে। তো এখানে সবাই সেই ভয়ে কিন্তু সত্যি কথা বলতো। এখানে বিচার কার্য পরিচালনা হতো। এখন ওখানে টিকটকের নাচ হচ্ছে। আগে হতো বিচার, এখন হচ্ছে অন্যায় অবিচার। হে কাল ভৈরব, তুমি দেখোই সব। 2015 সালের ভূমিকম্পে এই চত্বরে বেশ কিছু প্রাচীন নির্মাণ ধূলিসাৎ কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই দুটো মন্দিরও কিন্তু 2015 সালে ভূমিকম্পে পুরো কোলাপস হয়ে গেছিলো, পরবর্তীকালে নির্মাণ করা হয়েছিল। আর ওইদিকে রয়েছে শিব পার্বতীর মন্দির। এছাড়াও 16 সেঞ্চুরিতে নির্মিত জগন্নাথ মন্দির, রাজার রাজ্যাভিষেকের স্থান নাসাল চক, নৃসিংহমূর্তি, মিষ্টি ভৈরব, সীসা বৈঠক আর ত্রিভুবন মিউজিয়াম, যেখানে নেপালে রাজার শয়নকক্ষ থেকে শুরু করে ছবি, মুদ্রা, অস্ত্রশস্ত্র এইসবের সংগ্রহ রয়েছে। রাজদরবারের ভেতরেই আরও একটা অংশের নাম হচ্ছে নাসাল চাক। নেপালে যখন বংশ পরম্পরায় রাজা হতেন একজন থেকে আরেকজন, তখন তার রাজ্য অভিষেক কিন্তু এই জায়গাতেই হতো, এই স্কোয়ার জায়গাটায়। আর যে সিংহাসনে বসে রাজার অভিষেক হতো সেই সিংহাসন কিন্তু সামনে রাখা রয়েছে। ইউরোপিয়ান, মুঘল আর নেপাল 3 রকম আর কি শিল্প কারুকার্য দিয়ে কিন্তু এই দরবার স্কোয়ারের বিভিন্ন স্থাপত্য বা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। ইতিহাস কিংবা প্রাচীন কারুশিল্পের ব্যাপারে যাদের আগ্রহ নেই, তাদের কাছে এই জায়গা ঘুরে দেখা কিংবা ছবি তোলার থেকে আর বিশেষ কিছুই নয়। আর কাঠমান্ডু কিংবা পাটন একদিনই ঘুরে নেওয়া যায়। নেপালের পাহাড় কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ছিটেফোঁটাই পাওয়া যাবে না এই কাঠমান্ডু শহর খুঁজে। এই দরবার স্কোয়ারের আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে। আর সব রেস্টুরেন্টের মধ্যে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে হিমালয়ান ক্যাফে। আমি বলছিলাম যে হিমালয়ান ক্যাফে নাকি কফি খুব ভালো শুনেছি। তো লাঞ্চ কিন্তু আপনারা বাইরেই করতে পারেন, এর আশেপাশে বা অন্য কোনো হোটেলেও করতে পারেন। সেটা আপনাদের ট্যুর আইটেনারি কীরকম আছে তার উপর ডিপেন্ড করবে। এই চলে এসছে ক্যাপেচিনো কফি, এখানকার বিখ্যাত। খেয়ে তো অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবো। কফির ওপরে এই যে সাইনটা রয়েছে, এটা ক্রমশ হাওয়া খেতে খেতে এটা প্রথমে ছিল লাভ সাইন, এখন হয়ে গেছে রসুন। আর যে যাই বলুক, রসুনের কিন্তু ঝাঁঝও বেশি, দামও বেশি। এখানে বসার অর্থ শুধু কফি খাওয়াই নয়, আমরা সবসময় একটা উদ্বিগ্নতার মধ্যে আছি। আপনাদেরকে বললাম যে টিবেট নিয়ে ববিতাজি রয়েছেন আমাদের কোঅর্ডিনেটর, কথা বললাম, বললো যে আজকেও মানে রিজেক্ট হয়ে গেছে, এই পাসপোর্টের পেজ নিয়ে আর কি প্রবলেম হচ্ছে। আমরা তো আগামীকাল পর্যন্ত কাঠমান্ডুতে আছি। তাও বলে রাখি, যদি এটা না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের তিব্বত প্রোগ্রামটা ট্রিপ টু টেম্পলস আমাদেরকে কনভার্ট করে দেবে হচ্ছে মুক্তিনাথ এবং হচ্ছে পোখরাতে। আপনাদের অনেকেই বলেছিলেন যে মুক্তিনাথের ব্লগ দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা আরও 3-4 দিন মুক্তিনাথ আর পোখরার প্রোগ্রাম করে আমরা ইন্ডিয়া ফিরে যাব। অনেক রকম চেষ্টা চরিত্রের পরেও তিব্বতের ভিসা পেতে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। অসফল হয়ে যায় তিব্বত লাসা সহ এভারেস্ট বেস ক্যাম্পের আমাদের ট্রিপ। না হলে হয়তো সেটাই পশ্চিমবঙ্গের একজন ট্র্যাভেল ব্লগারের বাংলার প্রথম কন্টেন্ট হতেই পারত। সম্পূর্ণ ভিন্ন এক কারণে বাতিল হয়ে যাওয়া আমার এই ট্রিপের প্রভাব পড়ে পরবর্তী কৈলাস মানসরোবর যাত্রার ওপরে। না হলে আজ 20 জুলাই যখন আপনারা এই ব্লগ দেখছেন, ততদিনে আমার কৈলাস দর্শন সম্পূর্ণ। তিব্বতের কারণেই কৈলাসের পারমিটটা অনেক দেরিতে পেয়েছিলাম। আর আমাদের পাসপোর্টও ফিরিয়ে দিয়ে গেছে, অর্থাৎ আমাদের তিব্বত ট্রিপ হচ্ছে না। কিছু করার নেই, ওই যে বললাম যে আমাদের হাতে নয় এটা। মানে এগুলোই হচ্ছে না আমাদের, কি বলবো, মানে দুর্ভাগ্য। দেখুন, যে প্রোগ্রামটা এসেছি, হয়তো আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু অন্য কোনো একটা কারণে আমাদের প্রোগ্রামটা হলো না। আমরা এটাও বলেছিলাম যে আমরা দুজনেই যাবো, যদি এক্সট্রা টাকা লাগে তাও আমরা দেবো, কারণ দর্শকদের জন্য এটা করতেই পারি। তো বললো যে না, 5 জনের গ্রুপ না হলে ওরা নিয়ে যাবে না।
আর এখন ওরা এই মুহূর্তে 5 জনের গ্রুপ জোগাড় করবে ঘর থেকে, সম্ভব না অত অল্প সময়ের মধ্যে। সো আর কোনো আশা নেই হয়তো। আর আপনাদেরকে বলবো যে আপনারাও কিন্তু মন খারাপ করবেন না, হতাশ হবেন না। ঠিক আছে, তিব্বত এবার হলো না, নেক্সট টাইম নিশ্চয়ই হবে, এর থেকে বড় কিছু হয়তো আমাদের জন্য ওয়েট করে আছে। সো ইটস ওকে। যাই হোক, সময়কে পাল্টানো যায় না, কিংবা নিজের ভাগ্যকে। তবে আমি বিন্দুমাত্র মন খারাপ না করে বাকি 4টে দিন ঘুরে নিয়েছিলাম পোখরা থেকে মুক্তিনাথ। মন বলেছিল, ওরে অধম, মুক্তিনাথ দর্শন না করে কৈলাস তোর কপালে নেই। ফিরব সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের নেপাল সিরিজের 3য় পর্বে। আর নতুন গল্পের আপডেট পেতে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে, যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে।